পাশ্চাত্য আলকেমির মতো ভারতেও আমরা পৌরাণিক কাহিনীতে আলকেমিক্যাল প্রক্রিয়ার নিদর্শন খুঁজে পাই। মধ্য ভারতের আদিবাসীদের পুরাণে আমরা অসুর নামক কামার জাতির কথা শুনতে পাই। ঝাড়খণ্ডের বীরহরদের মতে অসুররাই ভূপৃষ্ঠে প্রথম লোহা ঢালাই করে, কিন্তু চুল্লির ধোঁয়া মুন্ডাইশ্বর সিংবঙ্গাকে বিরক্ত করে। সিংবঙ্গা প্রথমে একটি পাখি পাঠিয়ে তাদের ঢালাই কাজ থেকে বিরত থাকতে বলেন, কিন্তু অসুররা পাখির কথা না শুনে তাকে মেরে ফেলে। তখন নিজে ছদ্মবেশ নিয়ে মর্তে নেমে আসেন, তারপর অসুরদেরকে চুল্লির আগুনে পোড়ান। একই গল্প মুন্ডা এবং ওঁরাওদের মধ্যে পাওয়া যায়। মুন্ডা গল্পে প্রথমবারের নিষ্ফল চেষ্টার পরে সিংবঙ্গা নিজে রুগ্ন বৃদ্ধ লোকের রূপ ধরে কামারদের কাছে যান। তারা উপদেশ চাইলে বৃদ্ধ নরবলি দেবার কথা বলেন এবং নিজেই ফার্নেসে আত্মাহুতি দেন। সিংবঙ্গার দেখা দেখি কামারেরাও চুল্লিতে আত্মাহুতি দেয়। তখন তাদের বউয়েরা হাঁপড় চালাতে থাকে যতক্ষণ পর্যন্ত না কামারের দেহ পুড়ে ছাই হয়। বউয়েরা সিংবঙ্গার কাছে জানতে চায় কামারদের কি হলো। জবাবে সিংবঙ্গা জানায় যে তাদেরকে পাহাড় এবং পাথরের ভূত বানিয়ে দিয়েছে। ওঁরাওদের গল্প একই পরিণতি দেখা যায়, কিন্তু সেখানে চুল্লির ধোঁয়া দিয়ে সিংবঙ্গাকে উত্ত্যক্ত করে 12 জন অসুর ভাইয়ের সাথে 3 জন লোধা সম্প্রদায়ের মানুষ। তাদের সবাই ছিল বিখ্যাত কামার। আদিবাসী অসুর জাতির বাস উত্তর পাঞ্জাবে। আর্য আগমনের পরে তারা পাঞ্জাব থেকে বিতাড়িত হয়ে বর্তমানে ছোট নাগপুরে বাস করে। পণ্ডিতেরা এই অসুরদের সাথে বৈদিক স্তোত্রের দেবতাদের শত্রু অসুরদের মিল খুঁজে পেয়েছেন, যাদের সাথে আর্য দেবতাদের অনেক লড়াই হয়। অনবরত যুদ্ধ, মৃত্যু, দাসত্ব এবং সার্বজনীন দারিদ্রতার প্রসারের কারণে মানব সভ্যতায় লৌহ যুগ একাধারে বিয়োগান্তক এবং সবচেয়ে খারাপ যুগ। ভারতে এবং অন্যত্র দেখা যায় পুরাণের সাথে একটা সম্পূর্ণ ধারা আছে, যেখানে লোহার কাজে জড়িতদের দৈত্য দানব হিসেবে উপস্থাপন করা হয়। মানুষ বলি দেয়াটা ধাতব বিদ্যার দানবিক চারিত্র্যকে প্রকাশ করে। ধাতু ঢালাইয়ের কাজ খারাপ কাজ হিসেবে দেখা হয়, যার জন্য নরবলি দরকার। ধাতুর উৎপত্তি নিয়ে কতগুলি পৌরাণিক কাহিনী আছে, যেখানে বলা হয় ঈশ্বর বা উপদেবতার শরীর থেকে ধাতুর জন্ম হয়। ইন্দ্রের মিথে দেখা যায় অতিরিক্ত সোমরস পান করার ফলে তার দেহ ফুলতে থাকে, যার ফলে সব রকমের জীবজন্তু, গাছপালা এবং ধাতুর জন্ম হয়। তার নাভি থেকে জীবন বায়ু বের হয়ে সীসা তৈরি হয়, লোহা বা রূপা নয়, আর তার বীজ বের হয়ে পরিণত হয় সোনায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইয়ে প্রাচীনকাল থেকে আধুনিক রসায়নের সময়কাল পর্যন্ত ভারতবর্ষের রসায়ন চর্চার ইতিহাসকে মোট 5 ভাগে ভাগ করেছেন। বৈদিক যুগ, আয়ুর্বেদের যুগ, বৌদ্ধপূর্ব যুগ থেকে শুরু করে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত, অন্তর্বর্তীকাল 800 থেকে 1100 খ্রিস্টাব্দ, তান্ত্রিক যুগ 1100 থেকে 1300 খ্রিস্টাব্দ এবং রাসায়নিক ঔষধ বা আয়াট্রোকেমিস্ট্রির যুগ 1300 থেকে 1565 খ্রিস্টাব্দ। ভারতীয় রসায়নে চিকিৎসা বিদ্যাই প্রধান। পরবর্তীতে এতে তান্ত্রিক প্রভাব দেখা দেয়। আদি গ্রন্থের মধ্যে ঋগ্বেদে আশ্বিন নামক যমজ ঈশ্বরের দেখা মিলে, যে কিনা রোগ নিরাময় করে। ঋগ্বেদের দেবতাদের বেশিরভাগ প্রাকৃতিক মৌলগুলির ব্যক্তিত্বধারী পার্সনিফিকেশন। এছাড়া এতে ঔষধি গাছপালাকেও দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। বেদে উল্লিখিত অমৃত স্বরূপ সোমরস পানে আরোগ্য লাভকে হিন্দু রসায়নের শুরু বলা যায়, কিন্তু অথর্ব বেদে হিন্দু রসায়নের আকর গ্রন্থ, এতে সোনাকে জীবনের পরশ পাথর এবং গ্রিস সীসা জাদুবিদ্যা দূর করতে সহায়ক বলে উল্লেখ করা হয়। বৈদিক যুগের পরে আয়ুর্বেদের যুগ। এই যুগের সবচেয়ে বিখ্যাত রচনা চড়ক এবং সুশ্রুত, যা যথাক্রমে চিকিৎসা এবং শল্য পদ্ধতি। বিখ্যাত বৌদ্ধ দার্শনিক নাগার্জুনও আয়ুর্বেদ সুশ্রুত সংহিতা সম্পাদনা এবং রসায়নের উপর গ্রন্থ রচনা করেন। কিন্তু আজকে আমাদের কাছে যে সুশ্রুত সংহিতা, তা 10ম খ্রিস্টাব্দে বৌদ্ধ রসসিদ্ধ নাগার্জুনকৃত। তিনি একে পরিমার্জিত করে উত্তরাতন্ত্র নামক পরিশিষ্ট যোগ করেন। আয়াট্রোকেমিস্ট্রি বা চিকিৎসা রসায়নের জনক হিসেবে খ্যাত বৌদ্ধ শৈবতান্ত্রিক নাগার্জুন রসরত্নাকর, আরোগ্য মঞ্জুরি, কক্ষপুটতন্ত্র ইত্যাদি গ্রন্থের প্রণেতা। আয়ুর্বেদে প্রধানত ঔষধি গাছপালার নির্যাস ব্যবহার করা হলেও চড়ক সংহিতায় খনিজ লবণ, ক্ষার এবং সোনা, রূপা ও লোহার ব্যবহার লক্ষ্য করা যায়। চড়ক মতে চিকিৎসা শাস্ত্র 2 প্রকার। একটার কাজ রোগ নিরাময় করা, অপরটি হলো রসায়ন, যার কাজ হলো সুস্বাস্থ্য, স্মরণ শক্তি এবং আয়ু বৃদ্ধি। সুশ্রুততে ঔষধ হিসেবে মোট 6 প্রকার ধাতুর ব্যবহার দেখা যায়: টিন, তামা, লোহা, সোনা, রূপা এবং সীসা।
গুপ্ত যুগের বাওয়ার পাণ্ডুলিপিতেও এর প্রমাণ পাওয়া যায়। ষষ্ঠ শতকে ভাগবত আয়ুর্বেদিক মতানুসারে অষ্টাঙ্গ হৃদয় রচনা করেন, যাতে পারদ সহ জানা সকল ধাতুর ব্যবহার দেখা যায়। এ সময় বরাহমিহির রচিত বৃহৎ সংহিতায় পারদের অভ্যন্তরীণ ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। সপ্তম শতকে বাণভট্টের হর্ষচরিতে রাজসভায় রসায়নবিদের দেখা যায়। খ্রিস্টীয় অষ্টম শতকে আরবরা আয়ুর্বেদীয় নিদান অনুবাদ করেন। বৃন্দা এবং চক্রপাণির লেখায়ও বিভিন্ন ধাতব প্রিপারেশনের উল্লেখ আছে। কিন্তু ভারতীয় রসায়নের উল্লেখযোগ্য পরিবর্তন আসে তান্ত্রিক যুগে 1100 থেকে 1300 খ্রিস্টাব্দে। অনার্য দেবতা শিবের দেয়া তন্ত্রের সাথে বৌদ্ধ প্রভাবে রসায়ন একটা দর্শন হিসেবে বিবেচিত হয়। 1331 সালে রচিত সর্বদর্শন সমগ্রে দর্শনের মোট 16টি শাখার মধ্যে রসেশ্বর দর্শন অন্যতম একটি দর্শন এবং দ্বাদশ শতকে রচিত রসার্ণব এর প্রামাণ্য গ্রন্থ। নাগার্জুনের অনুপ্রেরণায় পরবর্তীতে রসরত্ন সমুচ্চয় এবং রসেন্দ্র চিন্তামণির মধ্য দিয়ে ভারতীয় আয়াট্রোকেমিস্ট্রির যুগ শুরু হয়, যার থেকে ইংরেজ শাসনাধীন সময়ে পাশ্চাত্য রসায়ন বিজ্ঞানের আবির্ভাব হয়। আধুনিককালে ভারতীয় আলকেমি বলতে পণ্ডিতেরা যোগ দর্শনকেই বুঝিয়ে থাকেন। যোগ দর্শনের অনুসারীরা ভারতীয় রসায়নের চর্চা করত। আরব পরিব্রাজক আল বেরুনি এবং মার্কো পোলোর মতো ইউরোপিয়ান ভ্রমণকারীদের বর্ণনায় যোগী আলকেমিস্টের কথা জানা যায়। আল বেরুনির বর্ণনায় পাওয়া যায় তাদের আলকেমির মতো এক ধরনের বিজ্ঞান আছে, তারা একে বলে রসায়ন, যেখানে রস হলো সোনা। মির্জা এলিয়াদ যোগ দর্শনের উপরে তার লেখা বইয়ে ভারতের হঠ যোগ এবং তন্ত্রের সাথে আলকেমির সম্পর্ক দেখিয়েছেন। আল বেরুনির অনুবাদকৃত কিতাব পতঞ্জল যোগসূত্র থেকে কিছুটা আলাদা। সেখানে মুক্তির উপায় হিসেবে পতঞ্জলির যোগ চর্চা, বৈরাগ্য, প্রার্থনার সাথে চতুর্থ উপায় রসায়ন বা আলকেমির কথা জানা যায়। তান্ত্রিক যোগসিদ্ধরাই ভারতীয় আলকেমিস্ট। মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে দেখিয়েছেন আলকেমি বা রসেশ্বর দর্শন হঠ যোগেরই শাখা। পারদের পদ্ধতি বা রসায়ন শুধুমাত্র ধাতব বিদ্যা নয়, বরং এটি মুক্তির উপায়। রস সিদ্ধান্তের মতে পারদের রসায়নে জীবাত্মার মুক্তি। তান্ত্রিক যোগী তার শরীর এবং মনের উপর কাজ করেন, অপরদিকে আলকেমিস্ট কাজ করেন ধাতুর উপর। দুজনেরই লক্ষ্য বিশুদ্ধীকরণের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধি, দিব্য দেহ, সিদ্ধ দেহ লাভ করা, যা সোনার রূপকে প্রকাশিত। বস্তু জগতের ধাতু এবং আমাদের মনোদৈহিক শরীর দুটোই প্রকৃতির উপাদান। যোগ বা রসায়নের কাজ হলো পুরুষকে প্রকৃতির হাত থেকে উদ্ধার করা। আলকেমিস্ট ধাতুকে রাসায়নিক প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে যোগের সাধনার ফল লাভ করতে চান। তান্ত্রিক বা আলকেমিস্ট উভয় বস্তু জগতের উপরে আধিপত্য খাটাতে চান। প্রাচ্যবিদেরা মনে করতেন আরবরা ভারতীয় আলকেমির সূচনা করেন, কিন্তু খ্রিস্টীয় দ্বিতীয় থেকে চতুর্থ শতকে প্রকাশিত বৌদ্ধ গ্রন্থ অবতাক্ষ সূত্রে ধাতুকে সোনায় রূপান্তরিত করার নজির মিলে। হটক রস নামে একটা নির্যাস আছে, যার 1 লিয়াং 1000 লিয়াং ব্রোঞ্জকে সোনায় পরিণত করতে পারে বলে সেখানে উল্লেখ আছে। নাগার্জুন, যার জন্ম 931 খ্রিস্টাব্দে, তিনি আলকেমির উপরে অনেক গ্রন্থ রচনা করেন। তার রচিত মহাপ্রজ্ঞা পারমিতা শাস্ত্রে আরব আলকেমির 300 বছর পূর্বে পারদ থেকে সোনা বানানোর কথা জানা যায়। নাগার্জুনের মতে ঔষধি এবং সমাধি বা যোগের মাধ্যমে বস্তুর রূপান্তর সম্ভব। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইয়ে নাগার্জুন রচিত রস রত্নাকর গ্রন্থে বর্ণিত শিষ্যের বর্ণনা পাওয়া যায়। শিষ্য হবে বুদ্ধিমান, কাজে অনুরাগী, পাপ কর্ম থেকে বিরত এবং আবেগ নিয়ন্ত্রিত। রস রত্ন সমুচ্চয়ে আরো ভালো বর্ণনা মিলে, যেখানে বলা হয় শিষ্য হবে সত্যবাদী, তাড়না মুক্ত, ঈশ্বরে অনুরক্ত, আত্মনিয়ন্ত্রিত এবং সঠিক পানাহার করে এমন লোকে রাসায়নিক কাজে নিযুক্ত হওয়ার উপযুক্ত। একই গ্রন্থে আরো পাওয়া যায় গবেষণাগার হবে গভীর অরণ্যে, সকল নোংরা জিনিস থেকে দূরে। শিষ্যকে অবশ্যই তার ওস্তাদকে সম্মান এবং শিবভক্ত হতে হবে, কারণ শিব আলকেমির প্রবক্তা। রুদ্রমালা তন্ত্রে শিবকে পারদের ঈশ্বর বলা হয়। কুজ্জিকা তন্ত্রে শিব নিজে পারদকে তার সঞ্জীবিনী শক্তি বলেন এবং 6 বার মৃত্যুর মাধ্যমে পরিশোধিত পারদের কার্যকারিতার প্রশংসা করেন। পিসি রায় তাঁর গ্রন্থে বিভিন্ন তান্ত্রিক ধারার পারদের শিবলিঙ্গের প্রস্তুত প্রণালী বর্ণনা করেন। রসরত্ন সমুচ্চয় মতে পারদের মাধ্যমে মানুষ পূর্বজন্মের পাপ ক্ষয় করতে পারে। রসরত্নাকরে পারদ থেকে প্রাপ্ত এলিক্সিরের বর্ণনা পাওয়া যায়, যা মানুষের শরীরকে দিব্য শরীরে পরিণত করে।
একই বইয়ে নাগার্জুন দাবি করেন তার কাছে জরা ব্যাধির প্রতিকার আছে। রসাঢ্যতন্ত্র মতে আলকেমির মাধ্যমে কুষ্ঠ নিরাময় সম্ভব এবং বৃদ্ধ তার যৌবন ফিরে পেতে পারে। রসেন্দ্র চিন্তামণিতে মৃত পারদের প্রস্তুত প্রণালী বর্ণনা করা হয়। সমপরিমাণ গন্ধকের মাধ্যমে কুইকসিলভারকে মারা হলে তা শতগুণ বেশি কার্যকর হয়। দ্বিতীয়বার মারা হলে তা কুষ্ঠ নিরাময় করতে পারে। ৩ বারের সময় মানসিক অবসাদ দূর হয় এবং চতুর্থবারে পাকা চুল কাঁচা হয়, কুঁচকানো চামড়া সতেজ হয়। পঞ্চমবারে ভোগের নিবৃত্তি হয় এবং ষষ্ঠবার মারা হলে এটি হয় স্বর্গ রোগ নিরাময়ী। ব্যবহারিক রসায়ন হিসেবে ভারতে ১২শ শতক থেকে বর্নিল শিখার মাধ্যমে ধাতুর বিশ্লেষণ চালু আছে। রসায়নবিদ পি.সি. রায়ের মতে ভারতীয় আলকেমিতে ধাতব বিদ্যার প্রক্রিয়াগুলো খুব সঠিকভাবে বর্ণনা করা হয়। খ্রিস্টীয় দশম শতক থেকে ভারতে মার্কারি সালফাইড বা সিনাবারের ব্যবহার দেখা যায় এবং বৈদিক যুগ থেকে সোনা, রূপা ও অন্যান্য ধাতুর প্রয়োগ মানুষের জানা ছিল।